দেখুন, সাময়িক ইম্প্যাক্ট সব জায়গায় পড়বে, কিন্তু শিক্ষিত মহিলারা একদিন পথে নামবে, সেটাই সবচেয়ে বিপদের কারণ। আমরা বাংলাদেশে দেখেছি যে যে পরিবর্তনগুলো এসেছে, বাংলাদেশে একটা নিঃশব্দ বিপ্লব ঘটেছে, তার বড় কারণ মেয়েরা সেখানে রয়েছে। অত সহজ হবে না। যেটা আফগানিস্তানে ঘটেছে, সেই মডেল যদি বাংলাদেশে কেউ চালু করতে যায়, সেটা একটা পরম বিপর্যয়ের জায়গায় আসবে বলে আমার ধারণা। সুতরাং এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। যারা এসব করছেন তারা বাংলাদেশি হয়েও তারা বাংলাদেশের। তবে বর্তমানে রাষ্ট্রটাকে যেভাবে পরিচালনা করা হচ্ছে তাতে গিয়ে কি মনে হচ্ছে রাষ্ট্রটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা যেটা ডিপ স্টেটের যে চক্রান্ত, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে হাসিনা, সে কারোর কথা শুনছে না, সুতরাং তাকে ফেলতে হবে, এটাই হচ্ছে প্রধান ব্যাপার। এবং সেটা ফেলতে গিয়ে আপনাকে যেটা করতে হয়েছে যে সব বিরোধীরা যারা আছে তাদেরকে নিতে হবে, কিন্তু বিরোধীরা শেখ হাসিনা আওয়ামী লীগের পার্টির বাইরে যারা বিরোধী, একমাত্র বিএনপি, তার একটা বেস আছে, এবং বাকিটা হচ্ছে মৌলবাদ, এবং সেই মৌলবাদকে সঙ্গে নিতে হবে। সুতরাং হ্যাঁ, তাদের অস্ত্রশস্ত্র দিতে হবে। আইএসআইকে আপনি নিয়ে এলেন, জর্জ সোরস পয়সা দিল, আইএসআই অস্ত্রশস্ত্র দিল, মৌলবাদের ধ্যান ধারণা দিল। মৌলবাদ ছাড়া আপনি অন্য কোনোভাবে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারছেন না। এবং এই মৌলবাদীরা দেখলো যে একটা স্বচ্ছমুট ধারণার মানুষ হচ্ছেন ইউনূস, তিনি বাইরে আছেন, তাকে ডেকে আনা হোক, তাহলেই বুঝায় তাকে একটা শিখণ্ডি খাড়া করে মৌলবাদীর রাজত্ব। মোহাম্মদ ইউনূস তো একটা কাঠপুতুলের হিসাবে সেখানে রয়েছে। আলটিমেটলি যারা পরিচালনা করছে তারা তো পেছন থেকে আগেও এরকম ভাবে বদমাইশি করেছে এবং এখনো পর্যন্ত করে চলেছে, যে কারণে একটা রাষ্ট্র, এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংখ্যালঘু যারা রয়েছে তাদের সুরক্ষা দিতে ব্যর্থ। সংখ্যালঘুরা তারা রীতিমতন আতঙ্কে রয়েছেন এখনো পর্যন্ত চিন্ময় প্রভু তিনি জেলে রয়েছেন, তাকে বের করা সম্ভব হলো না। সর্বোপরি যারা মহিলারা রয়েছেন তারা পর্যন্ত সুরক্ষিত নন। স্পষ্টত জানাচ্ছেন মহিলারা, তারা হাউ হাউ করে কাঁদছেন, রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে পর্যন্ত তারা কেঁদেছেন। তারা পরিষ্কার করে বলছেন আমরা কোথায় যাব, কি করব, এবং রাতের অন্ধকারে যা যা ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর সাক্ষী তারা থাকছেন, তারা ভয় পাচ্ছেন। একটা স্বাধীন রাষ্ট্র, তার সার্বভৌমত্ব আছে, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে, প্রত্যেকটা ধর্মের মানুষ সেখানে একসঙ্গে রয়েছে, তারপরেও এইরকম ছবিগুলো ধরা পড়বে রত্নাদি? আমি বলবো একদম এই মানে জাস্ট দুদিন আগে বাংলাদেশের ফরিদপুরে সরস্বতী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। কারণ মৌলবাদ জিনিসটা এমন ভয়ঙ্কর জিনিস, মানে সেটা একেবারে আগ্রাসনের মতো আসে এবং সব ধ্বংস করে তাদেরটাই তারা রাখবে। তা আজকে যদি সেটা না হতো তাহলে ভারতবর্ষের এত মন্দির ভাঙা হতো না। একটা বসিয়ে দেবো আমাদের ধর্মের মানে চেতনাটাকে, আমাদের ধর্মটাকে। সেই মৌলবাদের শিক্ষিত যারা বাংলাদেশে রয়েছে, তারা এক্সিস্টিং যা কিছু ডেভেলপমেন্ট বাংলাদেশে হয়েছিল শেখ হাসিনার সময়, আমি ভীষণ ভালো বলছি না শেখ হাসিনাকে, কিন্তু তাহলে আমি বলবো যেরকম উন্নতি হয়েছিল এবং ভারতবর্ষ যতখানি এর তাদের পাঠিয়েছিল বা সাহায্য দিয়েছিল, তারপরে দেশটা একটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছিল। যদিও বাংলাদেশ আমি প্রথম থেকে লক্ষ্য করেছি অসম্ভব ভারত বিরোধী একটা মনোভাব আছে আম জনতার মধ্যে। হ্যাঁ, তার কারণ হচ্ছে, এটা আমার সামনাসামনি বলাটা ঠিক হবে না, সেটা সে চলে যেতে হবে আমাকে 71-এ খান সেনাদের অত্যাচার, এবং সেই খান সেনাদের অত্যাচারের পরে এই জিনিসটা এসছে, ওদের মাথার মধ্যে ঢুকে গেছে যে ভারত সবকিছু করিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভারত সবকটা খান সেনাকে ছেড়ে দিল, মানে পাকিস্তান আর্মিকে ছেড়ে দিল, মানে যুদ্ধের পরে, জেতার পরে বাংলাদেশকে দেশটা ওদের হাতে দিয়ে দিল, কিন্তু ওরা সেটা বিশ্বাস করে না। ওরা বলে আমরা করেছি, ভারত কিচ্ছু করেনি। তা এই মানসিকতা থেকে যেটা তৈরি, একটা ভুল বিভ্রান্ত মানে মানসিকতা, তার থেকে বাংলাদেশ উঠেছে। এখন এইখানে যেটা করছে, এখন যেটা ওরা করছে যে সারা পৃথিবীতে তুমি দেখো যেখানেই মৌলবাদী আছে সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই, একমাত্র মৌলবাদী নেই, অথচ ইসলামিক কান্ট্রি হচ্ছে মিডল ইস্ট, সেখানে কিন্তু এগুলো বদমাইশি করতে দেয় না, পাসপোর্ট কেড়ে নেবে, একে ডিপোর্ট করে দেবে। কিন্তু ওরা যেখানে পারে করতে সেখানে খুব মানে গ্র্যাজুয়ালি, আজকে আমি আশ্চর্য হব না ইংল্যান্ড যদি ইসলামিক কান্ট্রি হিসেবে ঘোষিত না হয়, আমি আশ্চর্য হব না, কারণ ওরা যেখানে কিছু বলবে সেখানেই তাকে মেরে উড়িয়ে দেবে এবং
তোমরা সবাই মানে এক কথায় বলতে গেলে এখন পাকিস্তানের একটা বি টিম হিসাবে হ্যাঁ, নিজেদের একটা নতুন ভাবে আত্মপ্রকাশ করানো মরিয়া চেষ্টা তাহলে পাকিস্তানের চালাচ্ছে কোনো ক্ষমতা নেই, তার ও দেশ ইউনুসকে দিয়ে করাচ্ছে বাংলাদেশে। আর এটা করলে ভারতের, এখন দেখো তোমার যদি নাকে একটা ফোড়া হয় বা কানে একটা ফোড়া কন্টিনিউয়াসলি তোমাকে এটা বিরক্ত করবে তো ও ভারতকে সেইভাবে একটা ফোড়ার মতো ভারতের সঙ্গে লেগে থেকে এই কাণ্ডগুলো করবে। তাতে কোনো লাভ আছে বলে আমাদের তো অন্ততপক্ষে মনে হয় না কোনো লাভ রয়েছে। সবথেকে বড় কথা এই চিকেন স্নেক নিয়ে যেমনটা আপনি বলেন সেটাকে টার্গেট করা হচ্ছে, ওরা নাকি যে কোনো সময় দখল নিতে পারে। আরাকান আর্মি এখন নেমে পড়েছে। দেখো এই টেকনাফের কথাটা আমি ছোটবেলায় একটা বই পড়েছিলাম, উপন্যাস ধীরাজ ভট্টাচার্যের, যখন পুলিশ ছিলাম তখন আমি জায়গাটা পড়েছিলাম, তখন আমি টেকনাফ সম্বন্ধে জেনেছিলাম। পরবর্তীকালে আমার মাথা থেকে উড়ে গেছিল। এই কারেন্টলি এই আরাকান আর্মি, নাফ নদী, টেকনাফ, ওখানে পাকিস্তান থেকে সাহায্য আসছে, বাংলাদেশে এসে নিচ্ছে, এই তখন আমার কাছে আবার টেকনাফ ব্যাপারটা উদ্ভাসিত হলো। এবং ওইখানে যেটা করছে সেটা কিন্তু পারবে না বাংলাদেশ, অত চেষ্টা করলেও পারবে না। তো অনেক চেষ্টা করছে, মালদাতে এত চেষ্টা করবার কারণটা কি? আসল বিষয়টা তাহলে আমি একটু বোঝবার চেষ্টা করি, কারণ আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন। এবং সর্বোপরি এই যে সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে এত আলোচনা হচ্ছে, বেস ক্যাম্প সেখানে তৈরি করতে চাইছে আমেরিকা, যে কারণের জন্য হয়তো শেখ হাসিনা রাজি হয়নি, তাই জন্য তাকে সরিয়ে দেওয়া, এই গোটা বিষয়টার নেপথ্যে তাহলে আলটিমেটলি নির্যাসটা কোন দিকে যাচ্ছে? নির্যাসটা বলবো, দেখুন ব্যাপার বাংলাদেশ সেন্ট মার্টিন নিয়ে কি ভাবছে খুব একটা পরিষ্কার নয়। তাদের আরাকান আর্মি নিয়ে তাদের একটা দুশ্চিন্তার নিঃসন্দেহ রয়ে গেছে। তবে যতটা আমি আরাকান আর্মি সম্বন্ধে বুঝেছি, তারা ওই আরাকান স্টেট নিয়েই ব্যস্ত বা মিয়ানমার নিয়েই ব্যস্ত, তাদের ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে। তারা এই মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়ার কোনো তাদের বাসনা আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, রোহিঙ্গিয়া যে সালভেশন আর্মি সেখানে রিফিউজিদের মধ্যে বিরাটভাবে রয়েছে, এবং তারা যদি আরাকান আর্মিকে কোনোভাবে ব্যাঘাত করে তাহলে হয়তো রিটালিয়েট করতে পারে। এবং এটা হতে পারে যে মিয়ানমার জুন্তা সরকার তারা হয়তো বাংলাদেশকে বলছে যে তোমরা সেন্ট মার্টিনে একটা কিছু মানে বেস তৈরি করে আমাদের মিলিটারি সাপোর্ট করো, আমরা তোমাদের সাপোর্ট দেবো। বাংলাদেশে সেই ক্ষমতা কি আছে? এদের পেছনে হয়তো জুন্তার পেছনে হয়তো চায়না থাকতে পারে, জুন্তার পেছনে আর কি শক্তি আছে? জুন্তা তো নিজের অবস্থায় নড়বড়ে। হ্যাঁ, জুন্তা নড়বড় হলেও কিন্তু সবাই তো বাঁচার চেষ্টা তো করে। আপনি জানি না বাংলাদেশ কাকে ধরছে, তবে এইটুকুন পরিষ্কার সেন্ট মার্টিন যে আর সিভিল ইউজের জন্য ব্যবহৃত হবে না, এটা পরিষ্কার। সেটা কোনো একটা মিলিটারি বেস হতে যাচ্ছে, একের পর এক ঘটনা বুঝিয়ে দিচ্ছে মিলিটারিটা কি দিকে যাবে। হতে পারে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা, দেখো এটা দিয়ে দিচ্ছে, আমাদের সব ছেড়ে দাও। হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক চলে স্বার্থের ভিত্তি করে, এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক এইসবের কোনো মূল্য সেখানে নেই। হতে পারে একটা নতুনভাবে বাংলাদেশের মরিয়া প্রচেষ্টা আমেরিকার কাছে আসা, অথবা জানি না সেটা চায়নাকেও দিতে যাইছে কিনা। চায়না যদি সেটা পেয়ে যায় তাহলে তাদের একটা সোনার সোহাগা সেখানে। কি হতে যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। তাই বাংলাদেশের কিছু দেবার নেই, এমন একটা অর্থনীতি চলে গেছে। সেন্ট মার্টিনটাই বোধহয় একমাত্র, ওই সামান্য এলাকাটাই বোধহয় ওদের একমাত্র ওদের চেয়ে বার্গেন করার, আন্তর্জাতিক লেভেলে বার্গেন করার জায়গা। কিন্তু সেটা যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, সেই জ্ঞানটুকুনি পর্যন্ত মোহাম্মদ ইউনূসের নেই। এতটাই বোকা এবং সব থেকে বড় বিষয় এতটাই অশিক্ষিত। কোডান কোড আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ একজন উপদেষ্টা মণ্ডলীর প্রধান তিনি অন্ততপক্ষে বুঝতে পারছেন না যে একটা রাষ্ট্রের ভালো কিভাবে হতে পারে, একটা রাষ্ট্রের মানুষের ভালো কিভাবে হতে পারে। আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, যেহেতু সময় একদম আমাদের কাছে নেই। অনেক অনেক ধন্যবাদ জানাই যারা অতিথিরা আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেকে ধন্যবাদ। এবং পাশাপাশি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। তবে বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তের দিকে আমাদের নজর ছিল, নজর আছে এবং ভবিষ্যতেও নজর থাকবে, যতই বাংলাদেশের রিপাবলিক বাংলা নিয়ে সমালোচনা হোক অথবা না হোক। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছে, এখন সঙ্গে থাকুন।